বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাথা দেখবার জন্য। আমাদের সবার নজর মোটামুটিভাবে নির্বাচনের দিকে এবং নির্বাচন নিয়ে যখন কথাবার্তা হয় বাংলাদেশে সবটাই রাজনীতিকেন্দ্রিক। কিন্তু দেশের অর্থনীতিটা যদি ঠিকঠাক না হয়, রাজনীতি বলি সমাজ বলি কোনো কিছুই আসলে টিকে থাকে না বা টেকসই হয় না, বা এক ধরনের অস্থিতিশীলতা দেখা যায়। দেশের অর্থনীতির হালচাল কি, তার সঙ্গে অবশ্যই নির্বাচন, রাজনীতি, এই প্রসঙ্গগুলো বা সংস্কার বহুল আলোচিত যে শব্দ এখন সংস্কার, ঐকমত্য, সেগুলো হয়তো আলোচনার মধ্যে আসবে। এগুলো নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ডিস্টিংগুইশড ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং বিজিএম-এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাথায়। প্রফেসর মুস্তাফিজুর রহমান, একটু আপনার কাছ থেকে সূচনা বক্তব্য আমি একটু বুঝতে চাই যে বাংলাদেশের অর্থনীতি কতটা স্বস্তিতে আছে। ধন্যবাদ। কারণ মানুষ কতটা স্বস্তিতে আছে জানতে চাইলে হয়তো এখানে রাজনীতি, সমাজ, অন্যান্য প্রভাব, সে কারণে আমি অর্থনীতি শব্দটাই ব্যবহার করলাম। বাংলাদেশের অর্থনীতির আলোচনা করতে গেলে মানুষের আলোচনা চলে আসবে, কারণ অর্থনীতি তো মানুষের জন্যই। এখানে আমি দুদিক থেকে জিনিসটা দেখি। একটা তো হলো যে একটা প্রত্যাশার চাপ তো আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কারণ আমরা একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি যেখানে অনেক ধরনের সমস্যা ছিল, সুশাসনের অভাব ছিল, সাশ্রয়ী বাস্তবায়নের দিকে বিভিন্ন ধরনের সমস্যা ছিল। সেই প্রত্যাশা আর আমাদের যে বাস্তবতা, এই বাস্তবতার সাথে যদি আমি তুলনা করি তাহলে আমি দেখি যে কিছু কিছু জায়গায় অবশ্যই আমরা ইতিবাচক দিকগুলো দেখি। আবার প্রত্যাশার দিক থেকে যদি আমি বলি তাহলে অনেক জায়গায় অনেক ধরনের দুর্বলতা থেকে গেছে, যেটা হয়তো সাধারণ মানুষ আশা করেছিলেন যে সেটা আমরা কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবচেয়ে বড় যেটা দেখেন, এই 24 জুলাই অগাস্টের আন্দোলন তো একটা বড় এটার অনুঘটক ছিল হলো যে আমাদের বৈষম্য বাড়ছে। সুতরাং আমাদের অর্থনীতির চালচলনকে বিশ্লেষণ করতে গেলে আমরা বৈষম্যের দিক থেকে আমাদেরকে এটাকে বিশ্লেষণ করতে হয়। সেদিক থেকে আমি মনে করি যে খুব বড় ধরনের কিন্তু পরিবর্তন হয় নাই। আমাদের এই বৈষম্যের পেছনে তো একটা বড় একটা কারণ ছিল যে আমাদের কর্মসংস্থান, বিনিয়োগ, সেখানে একটা স্থবিরতা চলে আসছিল। তো সেই দিকটাতে আমাদের বড় পরিবর্তন আমি দেখছি না। আমাদের বিনিয়োগের ক্ষেত্রে এটা 24-25% জিডিপির সমপরিমাণ এটা এক জায়গায় আছে। তো গত এক বছর বা তার খানিকটা বেশি সময় তো এই বৈষম্য বিরোধী চেতনাটাই প্রাধান্য পাওয়া উচিত ছিল। হ্যাঁ, এবং সেটা আপনি কমাবেন কিভাবে? কমাতে তো হবে হলো কর্মসৃজন করে, শোভন কর্মসৃজন করে। সেটা করতে গেলে বিনিয়োগ লাগবে, সেটা করতে গেলে আমাদের যে দক্ষতা, এগুলোর দিকে আমাদের জোর দিতে হবে। তো এইসব জায়গাগুলোতে অনেক কিছুই গতানুগতিক আছে, আবার কিছু কিছু জায়গায় ইতিবাচক আছে। আমাদের যখন নাকি 24 জুলাই অগাস্টের দিকে আমাদের তো যেরকমভাবে আমাদের রিজার্ভের পতন ঘটছিল, আমাদের টাকার অবনমন হচ্ছিল, তার ফলে আমদানিকৃত মূল্যস্ফীতির একটা চাপ অর্থনীতিতে সৃষ্টি হচ্ছিল, সেটা থেকে আমরা কিন্তু বেরিয়ে এসেছি। এখন একটা স্থিতিশীলতার দিকে গেছে। গত এক বছরে আমরা প্রায় $5 বিলিয়ন মতো আমাদের যে ঋণ পরিষেবা সেটা আমরা করেছি। আমাদের এক্সচেঞ্জ রেটটা স্টেবল হয়েছে, সেটা ভালো, যার ফলে আমাদের আমদানির উপরে যে একটা সীমাবদ্ধতা আরোপ করতে হয়েছিল সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু দেখা যাচ্ছে যে সেই স্থিতিশীলতাটাকে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগে রূপান্তর করা, সেই জায়গাটাতে কিন্তু আমাদের বড় ধরনের পরিবর্তন আমরা দেখছি না। আপনি জানেন ক্যাপিটাল মেশিনারিজের আমদানি তো গত অর্থ বছরে প্রায় 25% কমে গেছে। এই অগাস্টেও আমাদের আগের অগাস্টের তুলনায় দেখলাম যে 11%-এর মতো কম। এটা অর্থটা হলো যে আমাদের যেটুকু, হয়তো পারভেজ ভাই পরে বলবেন, যে যেটুকু আমাদের হয়তো রপ্তানি খাতের প্রবৃদ্ধি ঘটছে, এটাও যে অ্যাক্সেস ক্যাপাসিটি ছিল, সেই অ্যাক্সেস ক্যাপাসিটিটা ব্যবহৃত হচ্ছে, কিন্তু নতুন যে মেশিনারিজ আনা এবং নতুন বিনিয়োগ, সেই জায়গাটাতে আমরা অনেক সীমাবদ্ধতা এখানে কিন্তু দেখছি। এবং যার ফলে আমাদের যে কর্মসংস্থানের যে প্রয়োজনীয়তাটা অর্থনীতিতে এখন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, এবং এটা
কেবলমাত্র যে আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা বের হয়ে আসছে তাদের কর্মসংস্থান সেটা না, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই যে জনমিতিক যে ডিভিডেন্ড আমাদের এটা আর 15-20 বছর মাত্র আছে। তো সেদিক থেকে যদি আমাদেরকে সেটাকে বাস্তবায়ন করতে হয় সম্ভাবনাটা, নতুন নতুন বিনিয়োগ দরকার হবে, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে হবে। সেটা করতে গেলে প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলি বাড়াতে হবে, কস্ট অফ ডুইং বিজনেস এনভায়রনমেন্ট, এইসব জায়গায় বিডা কিছু উদ্যম নিচ্ছেন, কিন্তু কয়েকটা জায়গায় বড় বড় ধরনের বাইন্ডিং কনস্ট্যান্ট যেটা আমরা অর্থনীতিতে বলি সেটা রয়ে গেছে। যেমন জ্বালানি, বিদ্যুৎ, আমাদের গ্যাস, এইসব জায়গাগুলোতে বিডার একটা বক্তব্য শুনলাম যে ওনারা অনেক কিছু ওয়ান স্টপ সার্ভিসে দিচ্ছেন, কিন্তু একবারে যে অনেক মাত্রায় সম্ভাব্য বিনিয়োগকারীরা এসে ওগুলোকে গ্রহণ করবেন সেটা দেখা যাচ্ছে না। তো সেটা দেখা যাবে না, তার কারণ বিনিয়োগটা তো একটা চেইনের মতো। আপনি যে কোনো জায়গায় প্রতিবন্ধকতা যদি হয়, অন্যান্যগুলো দিলেও সেই বিনিয়োগটা আসবে না। সো এখন এই জায়গাগুলোতে আমাদের জ্বালানি খাত, আরেকটা কারণ বোধহয় মানে বিনিয়োগের ক্ষেত্রে যে আনসার্টেনিটি, কি হ্যাঁ একটা অনিশ্চয়তা, সেটা এই ট্রানজিশনাল পিরিয়ডটার জন্য একটা অনিশ্চয়তা আছে। এটা আপনি ঠিকই বলেছেন। অনেকেই আমরা দেখছি যে বাংলাদেশের যে সম্ভাবনা এটাকে কিন্তু অনেকেই স্বীকার করেন, অনেকেই খোঁজ খবর নেন, কিন্তু সেই খোঁজ খবরটা প্রকৃত বিনিয়োগে এখনও রূপান্তরিত হচ্ছে না। বিকজ হলো একটা, আপনি ঠিকই বলেছেন যে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। নতুন সরকার আসলে তখন হয়তো তারা একটা তাদের কনফিডেন্সটা বাড়বে। আমাদের দেশে অনেক সময় আমরা দেখেছি সরকার পরিবর্তন হলে নীতিমালার পরিবর্তন হয় এবং সেটার ফলেও তাদের একটা সংকোচ থাকে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এখন বেশ কিছু তো সংস্কার হচ্ছে, এগুলো যদি ইতিবাচক দিকগুলো যদি অব্যাহত থাকে, নীতিমালাগুলো যদি অব্যাহত থাকে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো যদি থাকে, তাহলে হয়তোবা এই যে এখন যে মার্ক টাইম করা হচ্ছে কিছুটা অনিশ্চয়তা, সেটা হয়তো কাটানো যাবে বলে আমার মনে হয়। সো মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, একজন ব্যবসায়ী নেতা হিসেবে ব্যবসায়ী উদ্যোক্তাদের পার্সপেক্টিভ থেকে কি আসলে কতটা স্বস্তিতে আপনারাই আছেন শুনি? আমরা সাধারণ মানুষের কথা না হয় আপাতত বাদ রাখি, বা আপনি ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের, মাঝারি ব্যবসায়ীদের নিয়েও আলোচনা করতে পারেন। না, ধন্যবাদ। আমার যে একটা ওভারঅল জিনিস মোস্তাফিজ ভাই অলরেডি কিন্তু বলছে। দেখেন, ব্যবসার জন্য মানে যদি রাজনীতি আর অর্থনীতি এখনকার দিনে কিন্তু একটা আরেকটার পরিপূরক। একটা সময় ছিল যে এটা একটা এলডিসি কান্ট্রি, রাজনীতিবিদরা তাদের বাজেট ডেফিসিটকে কাভার করার জন্য বাইরে থেকে এইড আনতে পারতো, এইড না সেটা দিয়ে তারা বাজেট করতো এবং গ্র্যাজুয়ালি তারা তাদের যেত। এখন কিন্তু আর সেই সিচুয়েশন নাই। রাজনীতি কিন্তু এখন টোটালি ফোকাস হয়ে গেছে হলো যার যার ইকোনমি কিভাবে স্ট্রং করবে। ইকোনমি যত স্ট্রং হবে তত রাজনীতিবিদরাও আরও শক্তিশালী হবে এবং তার দলগতভাবে কিন্তু তারাও তখন ডেলিভার করতে পারে। আজকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিন্তু শুরু হলো, এটা অনেকে বলে 15 বছর, অনেকে বলে 20 বছর। আমি তো মনে করি যে যখন থেকেই আর্মি রুলার আসা শুরু হলো তখন থেকে ইনস্টিটিউশন আস্তে আস্তে করে কিন্তু ধ্বংস হতে থাকলো। এবং এরপরে যখন আবার ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসলো, আমরা প্রথম কিছুটা 2-3টা বছর একটু বেটার দেখলাম, যে কারণ ডেমোক্রেটিক প্রসেস আসতেই হবে এবং সময় যত গড়ালো পরিস্থিতি আবার খারাপ হচ্ছে। এবং পরিস্থিতি খারাপ, এটা কার থেকে কে কত বেশি ইনস্টিটিউশনকে নষ্ট করতে পারে সেই দৌড়ের মধ্যেই কিন্তু গেল। তাতে গিয়ে কি হলো, অল ইনস্টিটিউশন ইজ বিন, মানে আমি তো এরা খারাপ একটা ওয়ার্ড চলে আসে, এনিওয়ে মানে সব ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেল। এবং তখন আর কেউ কিন্তু ভবিষ্যৎ নিয়ে কেউ আর স্বপ্ন দেখার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, না ইয়াং জেনারেশন, না মিড জেনারেশন, না আমরা যারা সিনিয়র তারাও আমাদের ফিউচার জেনারেশনে কি হবে এই স্বপ্নটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না কিন্তু। এবং সেটারই কিন্তু একটা ব্রেক আসলো সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং ছাত্র আন্দোলনের মাঝখানে। এবং সেটা কি দিয়ে শুরু হলো? চাকরি দিয়ে। এবং এটাতে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট যে একটা ছেলে যে বাইরে হচ্ছে তার একটা চাকরি হবে। আচ্ছা, এবং সাথে সাথে এটা কেন আরো হইলো? দেখা গেল যে কেউ শোনার লোক নাই, কেউ সলিউশন দেওয়ার লোক নাই, কোনো ইনস্টিটিউশন নাই।
তারা যে জুডিশিয়ারিতে যাবে, জুডিশিয়ারিও তাকে সাপোর্ট করে না, তার লেজিটিমেট রাইট সে স্টাবলিশ করতে পারে না। তারা যে ব্যুরোক্রেসির কাছে যাবে, সেখানেও কিন্তু বোঝানোর শোনানোর কোনো লোক কিন্তু তারা পাচ্ছিল না। তারা যে রাজনীতিবিদদের কাছে যাবে, সেখানেও কিন্তু সেই অনীহা, মানে ওরাও কিন্তু একটা অনীহার মধ্যে কিন্তু পড়ে গেছিল। এবং আমরাও যে তাদেরকে সলিউশন দেব, আমরাও আসলে জানি না আসলে এটা কোন দিকে আমরা যাচ্ছি, কারণ শোনার বা এরকম জিনিস আমরা পাচ্ছিলাম না। কিন্তু যখন এই যে ধাক্কাটা আসলো, তখন সবাই কিন্তু ওয়েক আপ করলো, সবাই কিন্তু একটা বিরাট ভরসার জায়গা দেখতে পাচ্ছিল যে না, আমাদের জেনারেশন ইজ ওয়েক আপ। হ্যাঁ, এবং এখন কিন্তু সবারই একটা হুঁশ হওয়ার কথা, যারা দায়িত্ব নেবে তারাও কিন্তু এখন প্রপারলি যতটুকু পারে অতটুকু কিন্তু একটা গুছায় দেওয়া হবে, এবং পরবর্তীতে আবার রাজনীতিবিদদের কাছে যাবে এবং ইট উইল বি ওয়ার্কআউট। কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, যে ভরসা যাকে নিয়ে আমরাও স্বপ্ন দেখলাম, আমরা সবাই আশ্বস্ত হলাম, সেখানে কিন্তু আবার একটা বিরাট ধাক্কা। এবং ধাক্কাটা হলো যে যারা আসলো তারা কিন্তু রাজনীতিও বুঝে না, এমন একটা জায়গায়। এবং তারা কিন্তু কারোর জনগণের কথাও শুনে না, না রাজনীতিবিদের কথাও শুনে না। কারণ আজকে যদি ব্যবসায়ীর কথা বলেন, আমরা কিন্তু ব্যবসায়ী হিসেবে আমরা যখন আলাপ করতে যাই, আমরা দেখি যে আমাদের কথা শোনার লোক নাই। আমরা যে বলবো যে ইউ শুড হ্যাভ ডু ইট, না, শোনার লোক নাই। বরঞ্চ কিছু বলতে গেলে তখন বলা হয় ইকোনমি তো ভালোই আছে, আপনারা শুধু শুধু কেন চিল্লাচ্ছেন, ইকোনমি ভালো আছে কেন, গার্মেন্টসের তো এক্সপোর্ট হচ্ছে। ভাই, গার্মেন্টস দিয়ে তো কিন্তু হোল ইকোনমি না, এবং গার্মেন্টস তো একা এত পুরা দেশের অর্থনীতিকে গতি আনতে পারবে না, ও একা, ইটস নট পসিবল। আর ও কিন্তু অলমোস্ট স্যাচুরেটেড একটা জায়গার মধ্যে কিন্তু, এবং ওরও ভবিষ্যৎ নির্ভর করে কান্ট্রির স্ট্যাবিলিটির। তার মধ্যে দেখা যাচ্ছে যে আচ্ছা, আইন শৃঙ্খলাটা অন্তত ইমপ্রুভ হোক, হচ্ছে, হবে। এখন বলা হচ্ছে যে কই, মানে কথা শুনে না। এখন যদি যদি সরকারের তরফ থেকে এই ধরনের মেসেজ যদি জনগণের কাছে আসে, তাহলে ব্যবসায়ী কেন কিভাবে সরকারের কথা পুলিশ প্রশাসন কেউ শোনে না, তাহলে তো আর জিনিসটা মানে কেউ সেফ ফিল করবে না। এবং ইনস্টিটিউশনগুলিতে দেখা যাচ্ছে যে জবরদখল, অমুক তমুক। আজকে আমার এডুকেশন ইনস্টিটিউশনও কিন্তু অলমোস্ট আর সেই ভরসা দিতে পারতেছে না। সো এই যে স্বপ্ন, সেই স্বপ্নটার মধ্যে কিন্তু সবাই একটা ধাক্কা খাচ্ছে। এবং তখন যদি বলা হয় যে আপনারা ব্যবসায়ীরা তো হাল ধরতে পারেন, ব্যবসায়ী কি করতে পারে? ব্যবসায়ী পলিসি যদি সাপোর্ট পায়, ইকোনমির চাকা ঘুরাতে পারে। আর ইকোনমির চাকা ঘুরাতে গেলে প্রথমে কিন্তু সেফটি সিকিউরিটিজ এনশিওর করতে হবে। আমার কথা শুনতে হবে। আপনি আমাকে এনার্জি দিবেন না, আবার আপনি আমাকে বলবেন কষ্ট করেন, তাহলে আমি কোথা থেকে যাব? আপনি আমার সাথে আলাপ করবেন না, আপনি বাইরের মানে বাইরের থেকে একটা ব্রিলিয়ান্ট ছেলে আনলেন, এবং যে বাংলাদেশে কখনো ব্যবসায়ী করে নাই, এবং তাকে দিয়ে ও আমাদের সাথে কথা না বলে সে বাইরের টিম আইনা যদি মনে করে যে এফডিআই হবে, এটা তো কেউ স্বপ্ন দেখবে না তো। কারণ বাইরের এফডিআই আসবে তখনই যখন দেশের ইনভেস্টার ও যখন ফিল করবে যে হ্যাঁ, এদেশে ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ আছে। সেটাও কিন্তু যেটা প্রফেসর মোস্তাফিজ বলছিলেন যে বিজনেস এনভায়রনমেন্ট, কস্ট অফ ডুইং বিজনেস, পোর্টেরও একই অবস্থা। এবং ইয়েস, একটা জায়গা কিন্তু খুব ভালো জায়গা আসছে, সেটা কি ব্যাংকিং সেক্টর ডিসিপ্লিন হয়েছে, এবং ব্যাংকিং সেক্টরে মানি লন্ডারিং হচ্ছে না। সো ফরেন রেমিটেন্স কিন্তু আসছে। কিন্তু ফরেন রেমিটেন্স আসছে, এটা যেমন ভালো, এটা স্ট্রিক্ট হয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। ব্যাংকিং সেক্টর কিন্তু একটা স্ট্যাবল পজিশনে আসছে, বাট একে কিন্তু ফার্দার যেতে হবে। একে যদি ফার্দার যেতে হয় তাহলে তাকে কিন্তু ইনভেস্টমেন্টে যেতে হবে। এখন তার ইনভেস্টমেন্ট তো ইন্ডাস্ট্রি নিচ্ছে না, এখন এটাও কিন্তু তার জন্য একটা বিরাট লায়াবিলিটি হবে। আজকে কিন্তু সেই ইম্পোর্টও কিন্তু আর ওইভাবে কিন্তু হচ্ছে না। যদি ক্যাপিটাল মেশিনারি একটু আগে যে বললো, আজকে 25.6% কিন্তু গত বছরের তুলনায় হয় নাই। এই 25.6% বেসড অন হোয়াট? আপনি যদি 22-23 থেকে আসেন, আপনি দেখবেন ইট ইজ মোর দেন 50%। আজকে যদি প্রাইভেট সেক্টরের গ্রোথ দেখেন,
এটা গেলে কমতেছে। এই যে জুলাই মাসে এটা 6.52, বাট রিয়েল অর্থে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এটাও কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য হয়েছে। ওই যে লায়াবিলিটি অ্যাডজাস্টমেন্ট ইজ নট প্র্যাকটিক্যালি যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট তা কিন্তু হয় নাই। সো ওগুলি কেমনে হবে? ওগুলি হবে তখনই যখন আস্থাটা থাকবে। আস্থার সংকট একটা বড় সংকট, এবং প্রফেসর মুস্তাফিজুর রহমান এই জায়গা থেকে সংকট, সুরক্ষার এটার উপরে কিন্তু নির্ভর করতেছে। সো প্রফেসর মুস্তাফিজুর রহমান, দুটো বিষয় আপনি ওনার কথার প্রেক্ষিতে আমি এবং তার বাইরেও যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ পলিসি সেটা নিয়ে এক ধরনের নেগোসিয়েশন আমাদের কিছু আমরা দাবি করি প্রাপ্তি, কেউ কেউ বলেন যে এটা উনি যা দিয়েছেন সেটাই আসলে, কিন্তু ওই অস্বস্তিটা কাটলো কিনা সেটা আমার একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে সামগ্রিকভাবে ইকোনমির আলোচনা করতে গেলে সবাই একটু ব্যাংকিং খাতটাকে একটু মনে করেন যে এখানে কিছু ভালো কাজ হয়েছে, বাট কতটা কাজ হয়েছে এবং সেটা কতটা টেকসই হবে সেটা আমি আপনার কাছ থেকে বুঝতে চাই। ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা তুললেন, বাংলাদেশের অর্থনীতি তো ক্রমান্বয়ে বৈশ্বিক অর্থনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে। আমাদের পণ্য রপ্তানি, সেবা রপ্তানি, আমাদের আমদানি, এগুলোর মাধ্যমে। সো বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন যেসব টানাপোড়েন, এটা যে আমাদের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা ট্রাম্প ট্যারিফের মাধ্যমে আপনি ঠিকই বলেছেন যে এটার একটা আমরা সেটার পরিচয় পাচ্ছি। তো এখন আপনি জানেন আমাদের তো এমনিতেই সেখানে গড় যে শুল্ক বেশি ছিল, 15% মতো ছিল, এটার উপরে অতিরিক্ত 20% এখন হয়েছে। তো দেখেন গত বছর আমরা প্রায় $1200 মিলিয়ন মতো শুল্ক আরোপ হয়েছিল আমাদের রপ্তানির উপরে। এইটার সাথে আরও 2400 মিলিয়ন এখন আরোপিত হবে। সো একটা বড় ধরনের অবশ্যই আমি বলবো যে ধাক্কা। অনেকে মনে করছেন যে আচ্ছা ভারতের উপরে 50% হচ্ছে, আমরা হয়তো বেশি রপ্তানি করতে পারবো, পারভেজের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল। কিন্তু এটা আমার মনে হয় যে এটা আশা করাটাও আমাদের খুব একটা যুক্তিসঙ্গত হবে না। তার কারণ হলো যে এই ধরনের শুল্ক যখন আরোপ হয় তখন বৈশ্বিক যে চাহিদা সেটাও সংকোচন হয়, মার্কিন বাজারে কেবলমাত্র না, এটার বাইরেও এটার একটা নেতিবাচক অভিঘাত পড়ে। সুতরাং ওইটার উপরে খুব একটা ব্যাংক করা দুই একটা পণ্যে হয়তো কিছু সময়ের জন্য এটা হতে পারে। এবং এইটার বিপরীতে আমরা যেটা এখন দিতে স্বীকৃত হয়েছি সেই জায়গাগুলোতেও তো একটা কস্ট আছে, তাই না? গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, আমরা বিমান কিনবো বলেছি, আমরা গম রাশিয়া ইউক্রেন থেকে না নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনবো বলেছি। এগুলো তো প্রাইভেট সেক্টরকে আপনি জোর করে তো করাতে পারবেন না। গভর্নমেন্ট প্রকিউরমেন্ট হয়তো আমরা কিছুটা করতে পারবো, প্রাইভেট সেক্টর করতে গেলে তাকে প্রণোদনা দিতে হবে এবং সেক্ষেত্রে একটা কস্ট আছে। সো সবটা মিলে আমার মনে হয় যে একটা পুশব্যাক দেওয়ারও বোধহয় সময় আসছে। বৈশ্বিক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং 1995 সালে WTO প্রতিষ্ঠার পরে যে একটা রুল বেস সিস্টেম হয়েছিল, এইটা তো এখন ভেঙে পড়ার একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু এটা পুশব্যাক আসছে, ব্রিক্স কান্ট্রিরা একটা নতুনভাবে চিন্তাভাবনা করা একটা উদ্যোগ নিচ্ছেন, সাউথ সাউথ কোঅপারেশন, আমাদেরও বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা এগুলোর প্রেক্ষিতে বাড়াতে হবে, একক নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। সেই জায়গাগুলোর দিকে আমাদের এখন নজর দেওয়াটা কিন্তু এই ট্রাম্প ট্যারিফটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যে আমাদেরকে এখন বাজার বৈচিত্র্যকরণ, পণ্য বৈচিত্র্যকরণ, এইসব জায়গাগুলোতে আমাদেরকে যেতে হবে। এবং বিশেষ করে আমি বলবো যে আমাদের আঞ্চলিক সহযোগিতার যে জায়গাটা, দেখেন আমরা বলছি 21st সেঞ্চুরি হলো এশিয়ান সেঞ্চুরি, তা আমার দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, আসিয়ান, এটা মোট রপ্তানি হলো আমার টোটাল রপ্তানি 12% মাত্র। কিন্তু এই দেশগুলো এখন অনেক আমদানি করছে, তাহলে আমাকে আমার উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে ওই সব জায়গায় যেসব জায়গাগুলো তারা আমদানি করছে। সেই জায়গাটাতে কিন্তু আমাদের দেশীয় বিনিয়োগ যেমন লাগবে, বৈদেশিক বিনিয়োগও লাগবে। এবং আমাদের আমি মনে করি যে অমিত সম্ভাবনা আছে আমাদের রেডিমেড গার্মেন্টসের ভেতরে, তো একটা বড় সম্ভাবনা আছেই, আমরা কটন বেস থেকে নন কটন বেসডে যাওয়া, পণ্য বৈচিত্র্যকরণ। কিন্তু এটার বাইরে আমি মনে করি যে অনেক অ্যাসেম্বলিং প্ল্যান্ট যেগুলো নাকি হয়তো বেশি শ্রমঘন এবং অন্যান্য যেসব লাইট ইঞ্জিনিয়ারিং ইত্যাদি আছে, এইসব জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের মানে এগুলোর বৈশ্বিক চাহিদাও বাড়ছে এবং বাংলাদেশের এগুলো বানানোর জন্য যত ধরনের অনুঘটক দরকার সবই আছে, কিন্তু আমাদের দক্ষতার দিকে একটা বড় নজর দিতে হবে। আমি মনে করি যে এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন, প্রথম চ্যালেঞ্জের মধ্যে 4টাই হবে হলো যে মানসম্মত শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি। এটা হলে আমার এই যে এলডিসি
উত্তরণের সাথে আমার যে বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে উৎপাদনশীলতা এবং দক্ষতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় যে রূপান্তর, এই রূপান্তরটা আমরা তখন করতে পারবো। এইটাতে আমার মনে হয় যে এখন বিনিয়োগও বাড়াতে হবে এবং মানসম্মত শিক্ষা দক্ষতা। আর আপনি সেকেন্ড যেটা বলেছেন ব্যাংকিং, এটা পারভেজ ভাই ঠিকই বলেছেন যে এই একটা সেক্টর আমরা দেখছি যে এখানে তো বেশ ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে। হয়তো বা আমরা বলতে পারি যে 5 লক্ষ কোটি টাকার মতো এখানে খেলাপি ঋণ, কিন্তু এটা আগেই ছিল, নতুন করে কমই সৃষ্টি হয়েছে, কিন্তু এই পরিসংখ্যানগুলো আমরা ছিল না। এই যে ভালো অর্থনীতি, যে ভালো রাজনীতি, এটাও তো আমরা 24-এর গণ আন্দোলনে দেখলাম, তাই না? এই ফিগারগুলোকে তো তখন একটা লুকানো হয়েছিল। সো যেই সংস্কারগুলি করা হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় ইতিবাচক পদচিহ্ন রেখে যাবে সামনের দিকে। এবং এই জায়গাটাতে আমরা যদি কিছুটা শৃঙ্খলা আনতে পারি, তাহলে কিন্তু ওই যে বিনিয়োগের স্থবিরতা বললাম, দেখেন একটা দুষ্টচক্র তো সৃষ্টি হয়েছে। এই ঋণ খেলাপি, এটার কারণে আপনার লোনেবল ফান্ড কমে যাচ্ছে, হ্যাঁ, প্রভিশনিং করে রাখতে হচ্ছে, সেটার ফলে আপনার কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, সেটার ফলে বিনিয়োগকারী উনি আসতেছেন না, কারণ এত টাকা বিনিয়োগ দিয়ে তো উনি পোষাতে পারবেন না। দেখেন বাংলাদেশ ব্যাংকেরই তো টার্গেট ছিল 9.5%-এর মতো প্রাইভেট ক্রেডিট গ্রোথ হবে, হয়েছে তো 6.5%। বাজেটে এখন বলা হচ্ছে 11%। এটা হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই ব্যাংকিং সেক্টরটাকে সুস্থির করতে পারি। এইটার সাথে ইনফ্লেশনও জড়িত। এখন ইনফ্লেশনও তো আমাদের এখন 9%-এর কাছাকাছি কিন্তু থেকে গেছে। সো এই জায়গাগুলোতে এই দুষ্টচক্রটাকে ভাঙতে গেলে ব্যাংকিং সেক্টরটাকে সুস্থির জায়গায় আনতে হবে, এবং সেই জায়গাটাতে বেশ ভালো ইতিবাচক পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। সেইটার এখন মার্জার করা হচ্ছে, অ্যাসেট রিকভারি চেষ্টা করা হচ্ছে। বলা যেতে পারে যে হয়তো উদ্যম এখানে দরকার হবে, কিন্তু একটা ভালো স্টার্ট হয়েছে। এই কাজগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার করে যেতে পারবেন না। এটাকে অব্যাহত রাখা, এই কমিটমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট এখন হয়ে যাচ্ছে, যে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে এই পদক্ষেপগুলো, এই সংস্কারগুলো সামনের দিকে যে শক্তিশালী করা, এই জায়গাটাতে আমি দেখছি যে ডিবেটটা খুব একটা আসছে না, কিন্তু এটা খুবই দরকার সামনের দিকে। আরেকটা বিষয় যে সরকারের দিক থেকে একটা ধারণা দেওয়া হচ্ছে যে পাচার হয়ে যাওয়া টাকাগুলো ফেরত আনার একটা ব্যবস্থা হচ্ছে, মানে কিছু চলে আসবে। আপনি কি মনে করেন যে এটা দেখেন, এটা আমাদের নাকি এটা অব্যাহত এক ধরনের পলিটিক্যাল রেটরিক? না, আমার মনে হয় যে এটা একটা জেনুইন আছে, তাদের চেষ্টা আছে, কিন্তু আমরা অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে এটা বেশ একটা প্রলম্বিত একটা প্রক্রিয়া, এটাকে অব্যাহত রাখতে হবে। তবে এটা আরও কিছু বেগবান করা। আমি একটা আর্টিকেল ওদিন দেখছিলাম যে তারা যে বলছেন যে কার কত আছে, এইগুলোকে প্রকাশ করে দিলে তারা তো আবার কাউন্টার মেজার নেওয়া শুরু করবে, এবং আজকাল নাকি মানে 5 মিনিটের মধ্যে 3টা লেয়ার সৃষ্টি করে এটা যে আপনার, ওইটা আর বোঝা যাবে না, এগুলো করা হয়। সুতরাং বলা হচ্ছে যে গোপনীয়তা অবলম্বন করো। আবার গোপনীয়তা অবলম্বন করলে তো জনগণ জিজ্ঞাসা করতে, তাহলে আপনারা কি করছেন এটার ব্যাপারে? তো কিছুটা তো আপনি দেখেছেন যে ইউকেতে কিছু সিজ করা হয়েছে, এবং এটার একটা যে প্রক্রিয়া, সেটা হলো যে আপনি এখানে ইনভেস্টিগেশন সিজ করা একটা বিষয়, সেটা আসবে না, সেটার জন্য আপনাকে ওখানকার কোর্টে ও পেল না, আমরাও পেলাম না, কোর্টে এটা প্রমাণ করতে হবে। কোর্টে প্রমাণ করলেই আপনি সেটা লিকুইডেট করতে পারবেন। সিজ করা বা অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া, যেমন দেওয়া হয়েছে আমাদের বিশিষ্ট একজনের বিভিন্ন কোম্পানিতে নাকি অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে, তো কিন্তু সেইটা আপনি ওটাকে লিকুইডেট করে আনতে পারবেন না আপনি যতক্ষণ পর্যন্ত না কোর্টে যাবেন। সো এখানকার যে ভ্যালু চেইনটা, যে এখানে আমি ইনভেস্টিগেশন করব, ফরেন্সিক ইনভেস্টিগেশন, এটা করে আমি আমার কোর্টে প্রমাণ করব, করে আমি ওখানে যাব, ওখানে যেয়ে তারপরে তাদের দেশে এটার প্রক্রিয়া শুরু করব, কোর্টে প্রমাণ করব, তারপরে লিকুইডেট টু সিজ, লিকুইডেট করে আনা। এইটা প্রক্রিয়াটা বেশ দীর্ঘ, এবং আমাদেরকে কিছুটা হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু এই চাপটা যদি আমরা না রাখি, তাহলে একটা যেটা হবে যে নতুন করে যারা আবার যাতে না হয়, এটা একটা আমার মনে হয় যে মিস্টার চৌধুরী, ট্যারিফ রিলেটেড আলোচনা করছিলাম, আপনারাও এটা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন। এখন উদ্বেগ কতটা কমেছে, বা নতুন কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা? ট্যারিফে মানে আরএমজি সেক্টর কথা যদি বলেন, ওরা একটা স্বস্তির মধ্যে আছে, এই জন্য যে আমাদের যে কম্পিটিটর কান্ট্রি
তাদের সাথে কিন্তু ইট ইজ অ্যাট পার। সো ইন এ সেন্স দ্যাট উই ডোন্ট হ্যাভ দ্য কম্পিটিশন। রাদার ইন্ডিয়া যেহেতু একটু আপাতত বেশি দেওয়া আছে, সেখানে হয়তো সবাই এক্সপেক্ট করতেছে যে ওখান থেকে কিছু পাবে। কিন্তু যে কথাটা মোস্তাফিজ ভাই বললো সেটা হলো যে কনজামশনও কিন্তু কমে যাবে আমেরিকায়, এবং ওদের যে ইকোনমিস্ট তারা কিন্তু অলরেডি প্রেডিক্ট করেছিল যে 20% যদি ট্যারিফ হয় তাহলে দেখা যাবে যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে 35% সেলস ড্রপ করবে। সুতরাং আমরা যে ওই সেন্সে যে কোয়ান্টিটি বা বাড়বে তা না, বাট আমরা লুজার হইলাম না আর কি। এটা হলো একটা পজিটিভ সাইড। কিন্তু আমরা কি টার্মস কন্ডিশনে আমরা যে এটা করলাম সেটা কিন্তু জানা সবারই দরকার, কারণ উই ডোন্ট নো যে আমাদেরকে অ্যাট হোয়াট কস্ট। এটা কিন্তু হাইড থাকার কোনো কারণ কিন্তু কোনো দেশেরই কিন্তু নাই। হ্যাঁ, এটা এবং এর সাথে সাথে যে আমরা কি অনেক কিছু দিয়ে দিলাম, তখন কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। কেন আমরা আমাদের যে ডিফেন্স অ্যাডভাইজার ওনাকে কেন গিয়ে এটা নেগোশিয়েট করতে হলো? এখন পার্বত্য চট্টগ্রামে যখন গন্ডগোল হয় তখন কিন্তু সবাই প্রশ্ন করে আমরা কি দিয়ে দিলাম সেই করিডোর, এবং করিডোর যদি দেয় তখন কিন্তু ব্যবসায়ী মহল কিন্তু আবার টেনশন করে, যত পত্রপত্রিকায় শুনে যে করিডোর দেওয়া মানেই হলো এইখানে একটা অশান্তি সৃষ্টি হবে। এবং এই যে মেসেজ, এই যে একটা শঙ্কা, এগুলি কিন্তু সব ব্যবসায়ীদেরকে আরও অডিট করে তুলে। কারণ আমরা কি তার তো ইনভেস্টমেন্টের সুরক্ষা দরকার, এবং তার সাথে সাথে তার কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েশন আছে, তাদেরও কিন্তু সুরক্ষা তারই দায়িত্ব এদেশের। সো তাকে কিন্তু এগুলি ভেবা তোলায়। এবং এর সাথে যখন আবার দেখা যায় এলডিসি গ্র্যাজুয়েশন, এবং এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে একটা শঙ্কা, বিকজ শঙ্কাটা হওয়াটা স্বাভাবিক যে আমরা তো এক্সপোর্টের 82%, যদি আমি হোম টেক্সটাইল নেই 84% কিন্তু দেখা যায় যে গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট, এবং আমরা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট এটা আমরা কিন্তু হারাবো। এই হারানো মানে হলো তখন আবার ডিউটি ইম্পোজ হবে, এবং সেটা যদি ওভারকাম করতে হয় তাহলে আমাকে এফটিএ বা পিটিএ করতে হবে। এখন আমার প্রোডাক্ট রেঞ্জ হলো একটা, এখন ওইটা দিয়ে আমি কি পিটিএ আর কি এফটিএ করবো, হ্যাঁ, সরকার সেটা কিন্তু আমরা জানি না, এবং এটা কবে হবে। কিন্তু গ্র্যাজুয়েশন তো ইমিডিয়েটলি হতে যাচ্ছে। আবার অন দ্য আদার হ্যান্ড ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি তারাও কিন্তু শঙ্কিত যে যেই মুহূর্তে পিটিএ বা এফটিএ হবে বা এলডিসি গ্র্যাজুয়েশন হবে, ট্যারিফ যেইভাবে দেওয়া আছে সেটা একটা রিজনেবল জায়গায় আনতে হবে। সেটা রিজনেবল জায়গায় আনা মানে হলো ইম্পোর্ট যখন আনবে তখন ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি কিন্তু একটা বিরাট কম্পিটিশনে পড়ে যাবে, এবং অনেকে মনে করতেছে তারা কিন্তু ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো পথ থাকবে না, এবং এটা কিন্তু ভরে যাবে হলো ইম্পোর্টেড গুডস দ্বারা এই মার্কেট, কারণ মার্কেটও বড়। এখন তাহলে সাস্টেনেবল কেমনে হবে? এখন ওটার জন্য সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া আছে? সরকার তো আবার সেই ক্যাশ ইনসেন্টিভের কথা বললে সেটা তো ওরা উইথড্র করে ফেলতেছে, ফিসক্যাল সাপোর্ট দিবে সেদিকেও কিন্তু সরকারের সে ক্যাপাসিটি নাই। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তখন যে এনবিআরে যে রেভিনিউ কালেকশন কিন্তু দিনকে দিন কমতেছে, কম্পেয়ার টু আওয়ার জিডিপি 6.6%-এ চলে আসছে, এবং তার 70%ই কিন্তু অলমোস্ট 70% ইজ কামিং ফ্রম দ্য ট্যারিফ। ট্যারিফ যদি কমে যায় ওরও রেভিনিউ কিন্তু কমে যাবে, কারণ ওর বেস তো এখনও ওটার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এখনও ডাইরেক্ট ইয়ার উপর ডিপেন্ডেন্ট না। তাহলে তখন দেখা যাবে যে এক্সিস্টিং ইন্ডাস্ট্রি, এক্সিস্টিং যে ট্যাক্স পেয়ার তার উপর আরও চাপ আসবে, কারণ দেশ তো চালাইতে হবে, সরকারও চালাইতে হবে। তাহলে ও প্রিপেয়ার্ড না, এই জায়গাগুলো প্রিপারেশন নাই। আবার যে জিনিসটা সেটা হলো যে আমার কোনো সেক্টর, আমি যে অন্য আরও সেক্টরগুলি ডেভেলপ করবো সেই সেক্টর ডেভেলপমেন্টেরও কোনো পদক্ষেপ নাই। আজকে যদি লাইট ইঞ্জিনিয়ারিং ফর এক্সাম্পল, আমি আজকে মোস্তাফিজের সাথে কথা বলতেছিলাম, দেখেন আমাদের ইকোনমি কিন্তু স্যাচুরেটেড হয়ে গেল। এখন কিন্তু এই 3টা পিলার দিয়ে কিন্তু আর ইকোনমি ফার্দার আগানো যাবে না, আমাকে কিন্তু 4র্থ পিলার আনতে হবে, 5ম পিলার আনতে হবে। 4র্থ পিলার কি হইতে পারে, কোথায় আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হইতে পারে, সেটা হলো লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি।
হ্যাঁ, এবং ইমিডিয়েটলি আমি করতে পারি হালাল গুডসের উপর। এখন এগুলির যে প্রসেস, এগুলিকে যে ইমিডিয়েট আনা, সেটার যে প্রিপারেশন, সেটাও নাই। দেন অন দ্য আদার হ্যান্ড, উইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হলো কমপ্লায়েন্স। আজকে তখন কিন্তু খালি গার্মেন্টসের কমপ্লায়েন্স দিয়ে কিন্তু বাংলাদেশকে ট্রিট করা হবে না, তখন কিন্তু হোল বাংলাদেশ কমপ্লায়েন্স লাগবে। এবং তখন যে লেবার ইস্যুগুলি আসবে, সেটার জন্য কি আমার অন্যান্য সেক্টর কি প্রিপেয়ার্ড? দে আর নট প্রিপেয়ার্ড। এখন আমরা যখন এই জিনিসগুলি দেখি অ্যাজ এ ব্যবসায়ী, অ্যাজ এ প্রফেশনাল ইন দ্য সেক্টর, তখন আমরা দেখি যে আমাদের কিন্তু আসলে সময় লাগে। আমি যদি এখন থেকেও প্রিপারেশন নেই, তারপরেও দেখা যায় যে আমাদের 5, 7, 8 বছর লাগে যাবে। এখন এটাও যখন ডিসকাশনে আসে, তখন দেখা যায় যে তড়িঘড়ি যে না আমরা এটা করবই, কারণ এটা একটা সম্মানের ব্যাপার। হ্যাঁ, যদি এখন সম্মানটা কি ইম্পর্টেন্ট না সাস্টেনেবলটা ইম্পর্টেন্ট? যদি ইকোনমি সাস্টেনেবল ইকোনমির দিকে যদি আমি না তাকাই, তাহলে তো সম্মান তো আরো বেশি খারাপ হয়ে যাবে। এখন তখন কিন্তু একটু ফ্রাস্ট্রেশনটা আসে। জি, ডক্টর মুস্তাফিজ, এবং এলডিসি গ্রাজুয়েশন আসলে পারভেজ ভাই যেটা বললেন যে অনেকগুলি তো চ্যালেঞ্জেসগুলো কি আসলে অনেকগুলি চ্যালেঞ্জ আছে অবশ্যই, এবং ওনাদের সেক্টর তো রেডিমেড গার্মেন্টস সেক্টর তো এমন একটা সেক্টর যেখানে সাধারণভাবে কিন্তু শুল্ক, আমদানি শুল্ক বিভিন্ন উন্নত দেশে খুব বেশি। হ্যাঁ, দেখেন আপনি অন্যান্য যেসব পণ্য আমরা রপ্তানি করি, ওগুলাতে মনে করেন যে যদি 4% হয়, তার মানে আমার 4% আগে আমার দিতে হতো না, এখন দিতে হবে। বাট রেডিমেড গার্মেন্টসে দেখেন ইউরোপিয়ান ইউনিয়নে 12%-এর মতো, আপনার ক্যানাডাতে ওইটা 15-18%-এর মতো। সো এই জায়গাটাতে একটা বড় ধাক্কা আসবে অবভিয়াসলি। তাহলে আমার কোন জায়গা দিয়ে আমার এটা কমাতে হবে, কস্ট অফ ডুইং বিজনেস, আমার উৎপাদনশীলতা, এগুলো দিয়ে আমাকে এটা কমাতে হবে। তবে একটু পারভেজ ভাই যেটা বললেন আর কি, যে মানে সম্মানের ব্যাপার যতটুকু না, এটা তো একটা বিজ্ঞানসম্মতভাবে এটাকে পরিমাপ করা হয় যে আমরা 3টা যে ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, এই 3টা ক্রাইটেরিয়া আমরা মিট করে গেছি। হ্যাঁ, সুতরাং সেই জায়গাটাতে এটা আমি সবসময় যেটা বলি যে এলডিসিতে আপনার ইনক্লুশন হলো ভলান্টারি। আপনি ইচ্ছা করলে অন্তর্ভুক্ত হতেও পারেন বা নাও হতে চাইতে পারেন, কিন্তু যদি আমি এটা থেকে বেরিয়ে যেতে চাই, ওইটা কিন্তু ইউএন ডিসিশনের উপরে নির্ভর করছে। আমি চাচ্ছি না, হোয়াট আই সে, আমরা তো আসি, আমরা হবই, এটা ইমপ্লিমেন্টেশনটা 3 বছর আমরা, হ্যাঁ না, এটা যদি আমরা যদি 3 বছর যদি পেছাতে পারি, তাহলেও আমাকে যুক্তি দেখাতে হবে। কারণ হলো যে ক্রাইটেরিয়াগুলো আমরা ফুলফিল করি, কিন্তু ওই ক্রাইটেরিয়ার সাথে গ্র্যাজুয়েশনটা যাতে সাস্টেনেবল হয় কিনা, সেই জায়গাটাতে যুক্তি দিতে গেলে আমাদের এই যে এত বড় একটা পরিবর্তন, সামনে নির্বাচন, অনিশ্চয়তার কথা আমরা আলোচনা করলাম সেইটা, এবং এই যে অন্যান্য বেশ কিছু দেশ যে এটা পিছায় নেয় তা না। আমাদের এই অঞ্চলে মালদ্বীপ 1995 সালে তাদের, 2005 সালে তাদের হওয়ার কথা ছিল, তারা 2011-তে হয়েছে। এই সর্বসম্প্রতি গেলে অ্যাঙ্গোলা, তার গ্র্যাজুয়েশন হওয়ার কথা ছিল 2023-এ। দেখা গেল যে হঠাৎ করে তেলের দাম এমন কমে গেল যে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হলো, তাদেরটা পিছিয়েছে। সলোমন আইল্যান্ডসেরটা পিছিয়েছে 2027 পর্যন্ত। সো এটা সম্ভব, কিন্তু আমার প্রশ্নটা, আমার যেটা দুশ্চিন্তার কারণ, সেটা হলো যে বাংলাদেশের কিন্তু স্ট্র্যাটেজি একটা আছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি। এটা হলো যে মসৃণ যে উত্তরণ কৌশল, এটা কিন্তু খুব ভালো একটা ডকুমেন্ট। এখানে 157টা সুনির্দিষ্ট কর্মসূচি ঠিক করা হয়েছে 5টা পিলারের আন্ডারে 30টা এরিয়াতে, এবং এইটা আমাদেরকে কিন্তু বাস্তবায়নের, যাতে আমার দুশ্চিন্তাটা হলো যে আমরা তো সব কিছু পিছিয়ে দিই যখন, তখন যে করণীয়গুলো, ওই করণীয়গুলো আমরা সময় মতো তখন করি না। এটা যাতে না হয়, আমরা যদি বাড়তি আরো 3 বছর পাই, তাহলে এই জায়গাটাতে শুরু করতে, হ্যাঁ, এই জায়গাটাতে তো আমার ইয়েস্টারডে আমার শুরু করা দরকার ছিল, তাই না? সো এইটা যাতে আমাদের, কারণ সবচেয়ে আপনার টক্সিক একটা হবে হলো, কম্বিনেশন হবে হলো যে আমরা আমাদের প্রস্তুতিও নিলাম না, আর আমরা চেষ্টা করলাম কিন্তু ওইটা হলো না। কারণ আমাদের এই ডিসিশনটা কিন্তু নিতে হবে হলো জাতিসংঘে। এই যে এলডিসি যদি আমি গ্র্যাজুয়েশন করতে চাই, তাহলে প্রথমে সিডিপির কাছে যেতে হবে, তারা ইকোসোককে বলবে, ইকোসোক পরামর্শ দিবে জাতিসংঘে, এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটা পাশ হতে হবে 50% +1 কান্ট্রি।
তাহলে দেখেন বৈশ্বিক পরিস্থিতিটা দেখেন, ট্রাম্প ট্যারিফ ইত্যাদি, হ্যাঁ, একটা চাপ সৃষ্টি হয়েছে। আমি শিওর না যে অন্যান্য এলডিসি যারা আছে, বেশিরভাগই তো এখন থাকবে হলো আফ্রিকান এলডিসি, তারাও এটা বাংলাদেশ যদি এখন বলে যে আমরা এখন বিলম্ব করতে যাচ্ছি, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে ভোটাভুটি হবে, অনেক এলডিসির ভোটও কিন্তু পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তারা মনে করে, অনেকে আমরা যখন আলাপ করি, যে তোমরা এখনো কেন রয়ে গেছো, তোমরা বের হয়ে গেলেই তো আমরা সব সুবিধাগুলি সব আমরা নিতে পারি। হ্যাঁ, সো এই বিষয়টা কিন্তু থাকবে। সুতরাং ওখানে বড় বড় যেসব গ্রুপ আছে, G77, G90, এদের সাথে একটা ডিপ্লোমেট, এখানে কেবলমাত্র মানে আমাদের সরকার এবং আমাদের ডিপ্লোমেট, তাদেরও একটা বড় একটা ভূমিকা এখানে রাখতে হবে। আর আমাদের প্রস্তুতির যে জায়গাটা, এই প্রস্তুতির জায়গাটা আমাদের বিভিন্ন দেশের সঙ্গে যে বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট, সেগুলো কি বাংলাদেশ করছে? হ্যাঁ, বাংলাদেশ এখন তো বেশ কয়েকটা দেশের সাথে করছে। এইটা দেখেন, ভিয়েতনামের FTA আছে হলো 22টা, বাংলাদেশের তো একটাও FTA নেই। আমাদের ছোট একটা PTA আছে, প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, ভুটানের সাথে, ওর সাথে আমার টোটাল বাণিজ্যই হলো $20 মিলিয়ন। FTA নিয়ে তো বহুদিন ধরে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা জাপানের সাথে আমাদেরটা অগ্রসর হচ্ছে, সিঙ্গাপুরের সাথে অগ্রসর হচ্ছে। কিন্তু দেখেন FTA এর সমস্যাটা কি, FTA এর যে এর আগ পর্যন্ত আমরা যে এলডিসি হিসাবে যেটা পেয়েছি, এটা হলো কিন্তু নন রেসিপ্রোকাল, মানে একপাক্ষিকভাবে আমাকে দিয়েছে। এখন আপনি FTA করতে গেলেই কিন্তু আপনাকেও ওই যেটা বললেন যে আমারও তাহলে কিছু তাদেরকে দিতে হবে। যেমন জাপানের সাথে আপনি করবেন, এখন জাপান মনে করেন, আমি একটা থিওরিটিক্যালি বললাম যে জাপান বললো যে গাড়ির আমরা যে এত রপ্তানি করি, তোমাদের তো শুল্ক আছে 150 থেকে 866%, তাহলে শুল্ক তোমরা এগুলাকে আমাকেও শুল্ক মুক্ত দাও। এবং এটা বলাটা স্বাভাবিক। আপনি আমেরিকাকে যখন সবই ফ্রি করে দিছেন, জাপান কেন? হ্যাঁ, জাপান আপনাকে এত বড় সবসময় সাপোর্ট দিয়েছে, সেখানে আপনি ওকে 8% করতে গেলে, এখন যদি আমি জাপানে এই যে ওনার রেডিমেড গার্মেন্টস যদি শূন্য শুল্ক চাই আমি এলডিসির পরে, সে তখন বলবে ঠিক আছে আমি অব্যাহত রাখবো শূন্য শুল্ক, আমাকেও তাহলে এটা দাও, এরকম যদি করে। কিন্তু আমার তো গাড়ি আমদানির উপরে হাজার হাজার কোটি টাকার আমার রেভিনিউ, তাই না? সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা যেটা, সেটা হলো যে দেখেন কি অ্যাগ্রেসিভলি আমাদের পার্টনার কম্পিটিটর কান্ট্রিগুলো FTA করতেছে। ইন্ডিয়া ইউর সাথে, ইউকের সাথে, ভিয়েতনাম ইউর সাথে। হ্যাঁ, তাহলে আপনি দেখেন এমন একটা সিচুয়েশন যখন মানে আমি শুল্ক দিয়ে ঢুকছি আর তারা শূন্য শুল্কে ঢুকছে, এটা তো একটা বিরাট একটা বড় ধরনের জিরো ট্যারিফ। না, আমি সেটাই বলার চেষ্টা করলাম যে আমার কিন্তু নেগোশিয়েট করার মতন উইপেন নাই, একমাত্র গার্মেন্টস। ওদের কিন্তু অনেক ধরনের উইপেন আছে। এবং আমি যেটা বলতেছি যে আমি কিন্তু অনেক রেভিনিউ লস করব আমি যখন FTA PTA করতে যাব। এবং আমি বলতেছি যে আমি কিন্তু বলতেছি না যে এলডিসি গ্র্যাজুয়েশন আমি হব না, আমি বলতেছি যে আমি হব, বাট আমি আই হ্যাভ টু ট্রাই যে এটাকে 3 বছর দেওয়া যায় কিনা। কিন্তু ইট ডাজ নট মিন আমি প্রিপারেশন নিব না। আমার প্রিপারেশন কিন্তু অলরেডি এখন থেকেই আমার ডেসপারেটলি করা উচিত। ওটা পাইতে পারি, নাও পাইতে পারি, বাট আমি তো এই সরকারকে ওইটাই বুঝাইতে পারতেছি না যে অন্তত তুমি মাথার মধ্যে না যে তুমি একটা চেষ্টা করবা আর এই জায়গাগুলি করো। এখন তুমি যদি বলো যে আমি করবই না, তখন হয় কি তোর অনেক সময় ফ্রাস্ট্রেশন লাগে। কিছুটা বোধহয় চেঞ্জ হয়েছে ইদানিং, যে বক্তব্য শুনি তাতে হয়তো কিছুটা হয়তো তারা চিন্তা করছেন, চিন্তা ভাবনা শুরু করেছেন। মানে ব্যবসায়িক পার্সপেক্টিভে যারা ইনভেস্টমেন্ট করে, ইন্ডাস্ট্রি করে, হ্যাঁ, আমাদেরও কিন্তু ডিসিশন নেওয়ার জন্য একটা লাগে, স্বস্তি জায়গা খুঁজতে হয় যে এটা এফেক্ট কি হতে পারে। এখন দেখা যাচ্ছে যে ওনাদের দে আর নট অ্যাকচুয়ালি ভেরি ওয়ার্ম, যে ওনারা মনে করতেছে যে এটা অটোমেটিক্যালি বাংলাদেশের ইকোনমি বোধহয় চলবে। বাংলাদেশে এই মুহূর্তে আই ডোন্ট নো ওয়েদার আপনারা খেয়াল করে দেখছেন কিনা, মাইক্রো কটেজ ইন্ডাস্ট্রি এবং স্মল অলমোস্ট 50% গন। আজকের যত দোকানপাট আছে, দোকানপাটে আপনি দেখবেন সবাই কিন্তু লস করতেছে, বন্ধ করতেছে, এবং এটা কিন্তু আর ফেরত আসতে পারতেছে না। এবং ওরাও হচ্ছে ওদিকে ওই ব্যাকেই তো কটেজ আর মাইক্রো ইন্ডাস্ট্রিগুলি, হ্যাঁ, এবং ওদেরও আর বেচা কেনা নাই, আর ওরা টাকা ধার নিছে এনজিওদের থেকে, নাহলে অমুকের থেকে, কারণ ব্যাংকিং সেক্টর থেকে তো এইসব সেক্টরে টাকা বেশি যায় না। কেউ সুইসাইড করা শুরু করছে।
কই মাথা ব্যথা তো কারো নাই। আজকে যে 27,43,000 এটা অফিসিয়ালি বিবিএস এর রেকর্ডে আনএমপ্লয়মেন্ট, এটার জন্য যে ব্যবসায়ীদেরকে নিয়ে বা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যে আসি আমরা করার চেষ্টা করি, আসেন, নাই। সো ইকোনমি আলটিমেটলি কিন্তু কিভাবে যাবে? আপনি যারা আপনার সৈনিক তাদেরকে তো সাথে নিতে হবে। পলিসি কি চায়, পলিসিগুলি বুঝতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সবার থেকে আইন শৃঙ্খলা, আর তার মধ্যে মব কালচার ঢুকছে। এখন এই সময় সবাই কিন্তু চিন্তা করে ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ী তো করবেই, নর্মাল মানুষও, ভাই ইলেকশনটা কবে হবে। এখন কিন্তু সবার মধ্যে, কারণ 1 বছর ধরে ধৈর্য ধরছে, এখন কিন্তু আর ইলেকশন না হওয়া পর্যন্ত কেউ কিন্তু আর স্বস্তিতে যাবে না, কেউ কিন্তু আর ইনভেস্টমেন্ট করবে না। অনেক কথা বলা হচ্ছে, বিদেশ থেকে বলে অনেক ইন্ডাস্ট্রি আসতেছে। আমার জানা মতে আমার সাথে যতজন কন্ট্রাক্ট করছে, যারা 6 মাস আগেও বলছে, ইভেন চায়নার মতন দেশ থেকে, যে আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করব, এই টেক্সটাইল সেক্টরে করবে, ওই গার্মেন্ট সেক্টরে করবে, এখন বলে যে না, তোমার দেশ, আমাদের যে ইনফরমেশন অ্যাম্বাসির থ্রুতে, হ্যাঁ, ইট ইজ নট সেফ। না, আমার মনে হয় যে এটা তো এখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? এই ট্রানজিশনে তো এই সিচুয়েশন অবভিয়াসলি কিছুটা অনিশ্চয়তা তো থাকবে। এই সিচুয়েশনটা আমরা কেউ এক্সপেক্ট করি নাই। আমি যেটা আবার শুরুর দিকে যাই, আমরা কিন্তু অনেক হোপ নিয়ে কিন্তু সবাই আসছিলাম, বাট আনফরচুনেটলি সেই আশাটা, সেই স্বপ্ন দেখা হতাশায় পরিণত হয়েছে। এটা একটা হতাশার মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি। না, তবে পারভেজ ভাই, মানে তবে আমরা স্বপ্ন, বাঙালি কিন্তু এরকম, বাঙালি মানে না অনেক ইনোভেটিভ এবং রেজিলিয়েন্ট, এবং অর্থনীতি তো আর থেমে থাকবে না, অর্থনীতিকে তো অগ্রসর হতে হবে, মানুষকে তো কাজ করে তার আয় করতে হবে, এবং আয় করে তারপরে তার সংসার চালাতে হবে। এইটা তো আর মানে এটা তো আর থেমে থাকতে পারবে না। সেই দিক থেকে আমি যেটা বলবো সেটা হলো যে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের সিএসএমই খাত যেটাই হলো অর্থনীতিতে মূল, যারা কর্মসংস্থান করে, সেই খাতটার মধ্যে অনেক ধরনের এখন তারা সমস্যার মধ্যে আছেন। একটা যেটা আমি দেখি, আমাদের রেমিটেন্সের ফ্লোটা যেহেতু বেশ ভালো, এটার ফলে একটা গ্রামীণ চাহিদা সৃষ্টি হয়েছে তাদের, কারণ এইসব পরিবারগুলো তো এই টাকাটা পাচ্ছে। হ্যাঁ, $7 বিলিয়ন যদি পায়, তার অর্থটা হলো $7 বিলিয়ন একটা চাহিদা সৃষ্টি হচ্ছে। সেইটা মূলত কিন্তু যাচ্ছে হলো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের দিকে, এবং সেটা আমরা দেখি এই পুজোতেও আপনি দেখেন যে বিক্রি টিক্রি এগুলা যারা ব্যবসায়ী তারাই বলছেন যে ভালোই হয়েছে ইত্যাদি। সো এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই যে প্রতিবন্ধকতাগুলো আছে সেইটা আমাদের নিরসন করতে হবে। কিন্তু আমরা যদি এই অনিশ্চয়তা আছে, ট্রানজিশন কখন হবে, নির্বাচন হবে, এটার জন্য কিন্তু আমরা থেমে থাকলে সেটা কিন্তু এই যে ড্যামেজটা হয়ে যায় অর্থনীতিতে, পরে কিন্তু ওই নিশ্চয়তা যখন আসে তখন সেটা আর রিকভার করা যায় না। সো এটাকে অব্যাহত কে রাখবে, এটা প্রয়োজন। অব্যাহত কি অর্থনীতিবিদরা রাখবে, না অব্যাহত ব্যবসায়ীরা রাখবে? না, ব্যবসায়ীরা যদি এটা ব্যবসায়ীরা রাখে, আমি ব্যবসায়ীর তরফ থেকে কিন্তু মেসেজটা দিচ্ছি যে আপনি আমাকে একটা স্বস্তির জায়গা দিবেন, আপনি আমাকে সে কনফিডেন্সটা দিবেন, আপনি আমার কথাগুলি শুনবেন, আপনি আমাকে নিয়ে যদি এগুলি না করেন, তাহলে তো আমিও ভরসা যদি আমি না পাই, আমি কোন দুঃখে হ্যাঁ ওই ঝাঁপ দিব? আমি সাঁতার জানি না, এই জন্য আমি ঝাঁপ দিয়ে দিব, এটা তো হইতে পারে না। তো আমি তো কুয়াতে ঝাঁপ দিব না সহজে। আমি ঝাঁপ দিব তখনই যখন দেখব যে আমাকে রেস্কিউ কেউ করবে। সেই রেস্কিউটা আমাকে কে করবে এই মুহূর্তে? এই জন্যই ব্যবসায়ীরা এখন অপেক্ষা করতেছে যে ওকে লেটস, যে নতুন রাজনীতি, এটা ওনাদের দ্বারা সম্ভব না। হয়তো রাজনীতি মানে একটা যদি ইলেকশন হয়, যারা আসবে তারপরেও কিন্তু অপেক্ষা করবে। আপনি কিন্তু ধরে নিয়েন না ইলেকশনের হলে সেটাও না, নো, দে নিড এ সিকিউরিটি। কিন্তু এর মধ্যেও আমাদের রপ্তানির প্রবৃদ্ধি আছে 8%, তার মানে কিছু কর্মকাণ্ড দেখেন। আপনি যদি 2022-23 থেকে আসেন, 2022-23 থেকে আপনি কিন্তু গ্রোথটা কিন্তু ঠিক ওই সেন্সে হয় নাই।
আপনি নিজেই জানেন। এবং ইনফ্লেটেড ফিগারগুলিও আসছে 2023-24-এ, হ্যাঁ, এবং 2025-26 সেদিন বলে দিল। এই ধরনের আসা উচিত না যে জুলাই মাসে এক্সপোর্ট গ্রোথ এত হয়ে গেছে। আসলে কিন্তু জুলাই মাসে কিন্তু গত বছরের জুলাই মাসে এটা কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, তখন তো অটোমেটিকলি ড্রপ করছে। ওটার সাথে কেন তুলনা করাটা ঠিক হবে না। যেটা গিয়ে করতে হয়েছিল আপনিও জানেন, আমিও জানি, যে ব্যাংকরাও কিন্তু স্বীকার করতেছে যে কেউ টাকা নিচ্ছে না, কারণ এই 16% নিবে এবং ফিল করতেছে না যে এটা সেফ। তারপরে আপনি দেখেন আপনি অনেকগুলো কিন্তু ব্যারিয়ার রয়ে গেছে। ফর এক্সাম্পল, এনার্জি আপনি আমাকে গ্যারান্টি দিতে পারতেছেন না, আমি কেন কিনা আসবো? এনার্জি আপনি আমাকে বলতেছেন ইকোনমিক জোন ছাড়া ইন্ডাস্ট্রি করতে পারবেন না, তাহলে আমি কেমনি আসবো? আপনার ইকোনমিক জোন কিন্তু ডেভেলপডই হয় নাই, আপনি এক্সিস্টিং জায়গাগুলোও কিন্তু আপনি দিচ্ছেন না, নতুন কানেকশন দিবেন না। এত কিছু ঘাড়ে নিয়ে তারপরে যদি আপনি বলেন না কোনো কিছু অপেক্ষা, তবে আমি এই জন্য আমি বললাম যে আমাকে আপনি পলিসিগতভাবে না, পলিসিগতভাবে অবশ্যই সাপোর্ট দিতে হবে এবং অবকাঠামোগত সাপোর্ট দিতে হবে। সেটার কোনো, আমার মনে হয় যে সেটার সাথে তো কোনো দ্বিমত করার কোনো অবকাশই নাই। তবে একই সাথে এই যে সরকারের সাপোর্টের কথা আমরা বলি, এই সরকারের সাপোর্টটা দিতে গেলে সরকারের যে রাজস্ব আহরণ, এই জায়গাটাতেও আমাদের জোর দেওয়ার একটা বিষয় আছে। আমরা ডিজিটালাইজেশনের কথা কতদিন ধরে শুনতেছি, কিন্তু সেইটার দিকেও তো খুব একটা তো আসছে না। আমাদের দেশে প্রত্যক্ষ কর হলো টোটাল করের মধ্যে 1/3। তো আমার যদি সরকার যদি ওই কর আদায় করতে না পারেন, তাহলে তিনি সেবাটাও কিন্তু ব্যবসায়ী উদ্যোক্তাদেরকে দিতে পারবেন না। সো এই জায়গাগুলো একটার সাথে কিন্তু আরেকটা জড়িত। এখন এই যে রাজস্ব আহরণের যে বিষয়টা, এই বিষয়টা তো আমার মনে হয় যে এটাও একটা অগ্রাধিকার পাওয়ার কথা। পারভেজ ভাইরা যারা নাকি নেতৃস্থানীয় আছেন, সেখানেও তাদেরও একটা কিন্তু আমার মনে হয় যে তারা যেমন এই যে আমাদের রাজস্ব নিয়ে যখন একটা সমস্যা হলো, ওনারা একটা উদ্যোগ নিলেন এবং কিছুটা এটা একটা স্তীমিত হলো সমস্যাটা। তো এই জায়গাগুলোতে আমাদের রেভিনিউ আহরণের যে জায়গাগুলো, সেখানে যে এই যে লিকেজ এবং বিভিন্ন ধরনের বিষয় আছে, এবং আমাদের যে প্রযুক্তিকে নিয়ে এসে এটাকে এই যে বাইরে যেটা বলে ট্যাক্স জাস্ট হ্যাপেন্স, এই জায়গাটাতে যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু ওই সেবা করার জন্য যেসব প্রতিষ্ঠান, এগুলোকেও শক্তিশালী করার মতো তো এটা তো অর্থায়নেরও একটা ব্যাপার আছে। সো এই বিষয়গুলো আমার মনে হয় যে আমাদের একটু সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগুলো দেখতে হবে। সরকার তো সেবা অবশ্যই আমরা চাই, কিন্তু সরকারের সেবা দিতে গেলে তার যে আর্থিক যে সঙ্গতি, সামর্থ্য, সেই সামর্থ্যটাও একটা বিবেচ্য বিষয় আর কি। সো এইসব জায়গাগুলোতে আমাদের আসলে একটু আলোকিতভাবে হয়তো চিন্তাভাবনা করারও একটা বিষয় আছে বলে আমার মনে হয়। সো আমরা শেষের দিকে জাস্ট ক্লোজিং রিমার্কস 2-3 মিনিট। না, আমার মানে রাজনীতি, অর্থনীতি, অর্থনীতি, রাজনীতি একজন আরেকজনের কিন্তু পরিপূরক। এবং আজকে যেই আসুক না কেন, যেই আজকে থাকুক কালকে থাকুক, দেশটা যেহেতু আমাদের, ওদের উচিত হলো যে অর্থনীতি যাতে কোনো অবস্থাতে ডিস্টার্ব না হয়, এটাকে কিন্তু ঠিক রেখেই কিন্তু ওনাদের বাদবাকি জিনিসগুলি কিন্তু করা উচিত। এবং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা লং টার্ম পলিসি থাকা উচিত। এবং যেই পরবর্তীতে সরকার আসুক না কেন, তাকেও কিন্তু সেটার কন্টিনিউশন এবং সে কমিটমেন্ট কিন্তু ওনাদের কিন্তু দিয়ে দেওয়া উচিত। এবং এগুলি যদি না করে, তাহলে কিন্তু বারবার এটা কিন্তু হোঁচট খাবে। আর আমাদের ইকোনমিটা এখন এমন এক সাইজ হয়ে আসছে যে এটা কিন্তু অলমোস্ট একটা, মানে আমি যেটা শুরুতে বলছিলাম যে 3টা পিলারের মধ্যে এটা কিন্তু স্যাচুরেটেড। এখন এটা কিন্তু শক অ্যাবজর্বার, এটা কিন্তু এখন কিন্তু আর ওইভাবে নাই। এখন বরঞ্চ আমাকে কিন্তু পিলার আরও 2-3টা বাড়াইতে হবে এটাকে সাস্টেনেবল করার জন্য। এবং সাস্টেনেবল করার পথে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যাবে ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং পলিসি মেকার একসাথে কিন্তু এক আমব্রেলায় কিন্তু কাজ করে। আজকে এনবিআরের যে চেঞ্জিং, সেখানেও কিন্তু বলা হচ্ছিল যে ব্যবসায়ীদের থেকেও কিন্তু লোক নেওয়া হোক রিফর্মের সময়, রিফর্মের জন্য, এবং একটা কমিটি থাকা ভালো, কারণ ওরাও বলতে পারবে যে কি দরকার, কিভাবে তাদের প্রবলেম। কিন্তু দেখা গেল যে ওদেরকে কিন্তু ইনভাইটই করে নাই। ইভেন আমরা যে উদ্যোগ নিয়ে বসাইলাম, এই যে আবার কাজ যে শুরু করলো ট্যাক্স ডিপার্টমেন্ট, এনবিআরের সবাই, এবং তখনও কিন্তু আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যে
ঠিক আছে, এটা আমরা আরও ডিসকাশন করবো এবং আপনাদেরকে ইনভাইট করব। ইনভাইট তো করেই নাই, হঠাৎ করে শুনি যে এটা ওরা অলরেডি গেজেট করে ফেলছে। এই যে জিনিস, কনফিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এখন কিন্তু সব শিক্ষিত মানুষজন কিন্তু ব্যবসায়ের মধ্যে আসছে, এবং তারা যারা এই দেশে ইনভেস্টমেন্ট করছে, ইন্ডাস্ট্রি করছে, তারা কিন্তু বাইরে নামার জন্য করে না, কিন্তু তারা কিন্তু এই দেশে রাখার জন্যই তারা করছে। এবং সেই বিশ্বাসটা তাদের উপর কিন্তু থাকতে হবে। আমাদের কিন্তু ইকোনমিস্টরা যারা, ওনাদেরও কিন্তু ব্যবসায়ীদের প্রতি সেই রেসপেক্টটা কিন্তু দিতে হবে যে ব্যবসা কিন্তু ওরাই করে, এবং অর্থনীতিবিদদের কিন্তু আমাদের দরকার আছে, বিকজ ওনারা কিন্তু আগের যে ভুল অন্যান্য দেশে যেগুলি, ওগুলিতে কি এক্সপেরিয়েন্স সেগুলি কিন্তু আমাদেরকে তুলে ধরে, এবং ওইটাই কিন্তু আমাদের জন্য একটা রিসোর্স টু থিঙ্ক ফার্দার। এখন আমরা যদি একজন আরেকজনকে যদি বিশ্বাসই না করি, একটা প্ল্যাটফর্মে যদি কাজ না করি, এবং পলিসি মেকার যদি আমাদেরকে না নেয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে ইট উইল বি না না এটা আপনি ঠিকই বলছেন। এটা তো একটা হোল অফ সোসাইটি অ্যাপ্রোচেই আমাদেরকে যেতে হবে, এবং এখানে সবাই কিন্তু স্টেক হোল্ডার। হ্যাঁ, এবং ভালো নীতিমালা প্রণয়ন করতে গেলে অর্থনীতিবিদ লাগবে, ওইটা বাস্তবায়ন করতে গেলে উদ্যোক্তা লাগবে। হ্যাঁ, এটা এবং সবটা দেখভাল করার জন্য রাজনৈতিক একটা আবহ লাগবে, একটা সরকার লাগবে, সেটা অন্তর্বর্তীকালীন হোক আর নির্বাচিত হোক। সো সবটা মিলেই কিন্তু আমাদেরকে সামনের দিকে যেতে হবে। কিন্তু আমি নিজে আশাবাদী। আমি মনে করি যে এই যে আমাদের নতুন যে প্রজন্ম আসছে, পারভেজ ভাইয়ের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আমি দেখি যে অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসছে, এবং তারা আগামী দিনে যে সম্ভাবনাগুলি আছে সেগুলো কিন্তু ওরা জানে, এবং তারা ওইভাবে কিন্তু প্রস্তুত হচ্ছে। এখন এই যে আমাদের যারা নাকি এখন উঠে আসছে উদ্যোক্তাদের মধ্যে, বা আপনি যদি দেখেন আমাদের বিভিন্ন ধরনের কিন্তু স্টার্ট আপ ইত্যাদি, এবং আমরা আজকে পণ্য খাতের কথা আলোচনা করি, আপনি যদি সেবা খাত ধরেন, ওইটাই তো এক্সপ্যান্ডিং পার্ট অফ দ্য ইকোনমি, গ্লোবাল ইকোনমি। সেবা খাতে কত ধরনের যে এখন আমাদের ছেলেমেয়েরা ওইটার মধ্যে ঢুকতেছে, ঘরে বসে ফ্রিল্যান্সিং করছে, বিজনেস প্রসেস আউটসোর্সিং করছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার করছে, কিন্তু তাদেরকে আমাদের সুযোগটা সৃষ্টি করে দিতে হবে। সুতরাং আমি মনে করি যে পলিসি সাপোর্ট, হ্যাঁ, পলিসি সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, সুযোগের মধ্যে পলিসি সাপোর্ট আছে, অবকাঠামো সাপোর্ট আছে, মনিটারি সাপোর্ট। হ্যাঁ, না না, নীতিমালার সাপোর্ট লাগবে। আপনি তখন যে এনবিআরটা নিয়ে আসছেন, আমি কিন্তু পলিসি সাপোর্টের কথা বলছি, আমি কিন্তু না না জি জি না 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 ডেফিনেটলি জি। সো ওই জায়গাগুলোতেও আগামী দিনের 21 শতাব্দীর অর্থনীতির যে চাহিদা, সেটাকে সামনে রেখে যদি আমরা প্রস্তুতিটা রাখতে পারি, সেখানে সবারই একটা ভূমিকা অবশ্যই থাকবে। তাহলে আমার মনে হয় যে আমাদের একটা বড় ধরনের সম্ভাবনা আমাদের সামনে আছে। আমি মনে করি আমাদের এই যে বিভিন্নভাবে আমি দেখি যে অনেক ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে কিন্তু ছেলেমেয়েরা আসতেছে, কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগটা দিতে পারছি না, মনিটারি সুযোগ না। তারা ওই যে পলিসি সাপোর্ট চায়। আপনি ইন্টারনেটের স্পিড যদি বাড়াতে যদি না পারেন, তাহলে তো সে এখানে বসে ওই সার্ভিসগুলো ভালোভাবে দিতে পারবে না। এটা তো তার উপরে নির্ভর করে না। সো আমি মনে করি যে আমাদের সামনের দিকে আমাদের এই বিষয়গুলোর দিকে নজর দিলে বাংলাদেশের সম্ভাবনাগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারবো। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ এবং প্রফেসর মুস্তাফিজুর রহমান অসংখ্য ধন্যবাদ আলোচনা করতে। দর্শক, 2024-এ যে ছাত্র জনতার অভ্যুত্থান, কারো ভাষায় বিপ্লব, কারো ভাষায় ঘূর্ণিঝড়, এটা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে কথা বলে। কিন্তু বৈষম্যটা আছে এখনও নানা ক্ষেত্রে, সেটা অনেকের কাছে এক ধরনের স্বপ্নভঙ্গের বেদনা। এবং চাকরিতে কোটার প্রথার বিরুদ্ধে আন্দোলন আছে, কিন্তু চাকুরির যে ব্যবস্থা করা, কর্মসংস্থানের ব্যবস্থা এবং সংকটটা যেখানে আছে, এর প্রয়োজনীয়তা যে বাড়ছে, এটা আমার অতিথিরা বলছিলেন। এবং তার সঙ্গে যে বিনিয়োগের যে সম্পর্ক, সেটাও ওনারা তুলে ধরেছেন, একজন ব্যবসায়ী নেতা, অন্যজন অর্থনীতিবিদ। এবং এই বিনিয়োগ পরিস্থিতিটা এখনও পর্যন্ত খুব একটা ইতিবাচক নয় বাংলাদেশে, এবং সেজন্য ওনারা মনে করেন যে বিজনেস এনভায়রনমেন্টটাকে আরও ইতিবাচক ধারায় নিতে হবে। কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এই জায়গাগুলোকে অনেক সহজতর করতে হবে। এবং বিনিয়োগ, কর্মসংস্থান, এর জন্য যে মানসম্মত শিক্ষা এবং তার মধ্য দিয়ে যে জনশক্তি গড়ে তুলবার প্রয়োজনীয়তা, সেটা ওনারা নীতি নির্ধারকদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং সেই সঙ্গে
যে সংকটগুলো সবচেয়ে বেশি সেটা হচ্ছে আস্থার একটা বড় সংকট আছে। এখানে আমরা শেষ পর্যন্ত সেটা দেখলাম অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের মধ্যেও যে আস্থার সংকট সেটাও আলোচনায় এসেছে। কাজেই সরকারের সঙ্গে এই আস্থার সংকট আছে, জনগণের বিভিন্ন অংশের মধ্যে আস্থার সংকট আছে। সেটা নিরাপত্তা একটা বড় ঝুঁকির মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আরও বাইরের শক্তির সঙ্গেও যে নিরাপত্তার সংকট সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং সুরক্ষা, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে সর্বত্র যে সুরক্ষা সংকট এগুলো ভীষণভাবে আছে। সবাই সব কিছু চান, যদিও বাংলাদেশে সরকার প্রধান বলছেন দেশের বাইরে গিয়ে যে মানুষের চাহিদার কোনো শেষ নেই, সবাই আজই চায়, কথাটা এরকম নয়। চাওয়াটা আসলে প্রধানত নীতি সহায়তাটা, বিশেষ করে অর্থনীতির আলোচনায় ব্যবসায়ী বা উদ্যোক্তারা যেটা বলেন সেই জায়গাটা তো একটা বড় ঘাটতি আমরা কিন্তু দেখতে পাই। অনেকেই একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে বাংলাদেশ আছে, গণতান্ত্রিক উত্তরণটা হলে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে মনে করছেন, কিন্তু সেটা অত্যন্ত জরুরি এবং এটা একটা প্রাথমিক পূর্ব শর্ত। কিন্তু সেটা হলেই সব ঠিক হয়ে যাবে সেটা মনে করবার কোনো কারণ নেই, কারণ এর জন্য আসলে আমাদের জাতিগতভাবেই জেগে ওঠা দরকার, আমাদের মনস্তত্ত্বের ব্যাপক সংস্কার দরকার। অনেক সংস্কার নিয়ে আমরা কথা বলি, কিন্তু মোটিভেট করা, মানুষকে উৎসাহী করা, এগিয়ে নেবার জন্যে একসঙ্গে করা, ঐকমত্যের আলোচনা করতে করতে তো রাজনৈতিক দলগুলো প্রায় ঘাম ছুটিয়ে ফেলছেন। কিন্তু ঐকমত্য আসলে বলতে যেটা বোঝায় দেশের স্বার্থে আমরা সবাই এক থাকবো, সেই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। আমরা আশায় থাকলাম। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।